তো দেখো, পশ্চিমবঙ্গের ইতিহাসে আগের দিন আমরা শেষ করেছিলাম পশ্চিমবঙ্গের বাংলার মধ্যযুগ নিয়ে, যেখানে হোসেন শাহী বংশ নিয়ে আলোচনা চলছিল। এরপরে আজকে আমরা দেখব বাংলার আধুনিক যুগ। তোমরা যারা যারা আগের ভিডিওটা দেখোনি একটু দেখে নাও, যেখানে আমি প্রাচীন আর আধুনিক যুগ বাংলার আলোচনা করেছিলাম। সেগুলো দেখলে তোমাদের আজকের ভিডিওটা তারপর থেকে কানেক্ট করতে একটু সুবিধা হবে। তো দেখো, আমরা প্রথমে দেখে নেব বাংলার আধুনিক যুগে বাংলার যারা নবাবরা এসেছিলেন তাদেরকে আগে এক নজরে একবার দেখে নিই। যেমন প্রথম এসেছিলেন কে? মুর্শিদ কুলি খাঁ, 1717 থেকে 1727। তারপর সুজাউদ্দিন, 1727 থেকে 1739। সরফরাজ খাঁ, 1739 থেকে 1740। এরপর আলীবর্দী খাঁ, 1740 থেকে 1756 খ্রিস্টাব্দ। তারপর সিরাজউদ্দৌলা, 1756 থেকে 1757 খ্রিস্টাব্দ, যিনি শেষ স্বাধীন নবাব ছিলেন। এরপর মির্জাফর, 1757 থেকে 1760 খ্রিস্টাব্দ। মীর কাসিম, 1760 থেকে 1763। মির্জাফর, 1763 থেকে 1765। নিজামউদ্দৌলা, 1765 থেকে 1766 এবং সৈফুদ্দৌলা, 1766 থেকে 1772 খ্রিস্টাব্দ। এবার আমরা দেখব ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফারুকশিয়ারের কাছ থেকে ফারমান লাভ করেছিল কত খ্রিস্টাব্দে। তো 1717 খ্রিস্টাব্দে এটা ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফারুকশিয়ারের কাছ থেকে ফারমান লাভ করেছিল। এই ফারুকশিয়ারের ফারমান জিনিসটা কি? 1717 খ্রিস্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফারুকশিয়ারের কাছ থেকে মাত্র 3000 টাকার বিনিময়ে বাংলায় বিনা শুল্কে বাণিজ্যের অধিকার লাভ করেছিল। কোনো ট্যাক্স ফ্যাক্স ছাড়াই বাংলায় বাণিজ্য করতে পারবে, এরকম একটা অধিকার লাভ করেছিল মাত্র 3000 টাকার বিনিময়ে ফারুকশিয়ারের কাছ থেকে 1777 খ্রিস্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এই অধিকারকেই ফারমান বলে, আর এটাকে বলা হয় ফারুকশিয়ারের ফারমান। আর এই ফারুকশিয়ারের ফারমানকে বাংলায় ব্রিটিশ বাণিজ্যের ম্যাগনা কার্টা বলেও অভিহিত করা হয়। তো এক্ষেত্রে এটাও একটা পয়েন্ট, যে পয়েন্টগুলো হাইলাইট করা আছে এগুলো কিন্তু এক্সামে জিজ্ঞাসা করা হয়। 1717 খ্রিস্টাব্দে ফারুকশিয়ার মুর্শিদ কুলি খাঁকে বাংলার সুবেদার নিযুক্ত করেছিলেন। এই সময় বাংলার শাসনকর্তারা স্বাধীনভাবে রাজ্য করতেন। নামমাত্র তারা মোগল সম্রাটের বশ্যতা স্বীকার করেছিলেন। এখানে একটু টাইপিং মিস্টেক রয়েছে, তোমরা অ্যাডজাস্ট করে নেবে। তারা নামমাত্র মোগল সম্রাটের বশ্যতা স্বীকার করেছিলেন, কিন্তু তারা মোটামুটি স্বাধীনভাবেই শাসন করতেন বাংলার শাসনকর্তারা এই সময়টায়। নবাব মুর্শিদ কুলি খাঁয়ের আমলে বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে নিয়ে যাওয়া হয়েছিল। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এরপর দেখবো আমরা সিরাজউদ্দৌলার মায়ের নাম কী ছিল। সিরাজউদ্দৌলার মায়ের নাম ছিল আমিনা। সিরাজউদ্দৌলা বাংলায় মাত্র 15 মাস রাজত্ব করেছিলেন। 15 মাস রাজত্ব করেছিলেন সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলার পিতার নাম ছিল জৈনুদ্দিন। 1756 সালে সিরাজউদ্দৌলা কলকাতার নাম রাখে আলীনগর। এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। 1757 সালে সিরাজ ও ইংরেজদের মধ্যে আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। এটা অনেক সময় এক্সামে জিজ্ঞাসা করা হয়, আলীনগরের সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল। তো এটা হয়েছিল 1757 সালে সিরাজ আর ইংরেজদের মধ্যে। সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি কে ছিলেন? মির্জাফর। পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল? 1757 সালে। দেখো, এখানেই আমরা জিনিসগুলো একটু দেখব। পলাশির যুদ্ধ হয়েছিল নবাব সিরাজউদ্দৌলার সাথে ইংরেজদের, আমরা জানি। এই যুদ্ধে ইংরেজরা জয়ী হন, কারণ সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি মির্জাফর নবাবের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। মির্জাফর সিরাজউদ্দৌলার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল, যার জন্য সিরাজউদ্দৌলা এই যুদ্ধে এখানে হেরে গিয়েছিলেন, এই যুদ্ধে, পলাশির যুদ্ধে। এরপর মির্জাফর সিংহাসন লাভ করেছিল। মির্জাফর ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে না জানিয়ে তারপর ওলন্দাজদের সাথে একটু যোগাযোগ শুরু করেছিল, যার জন্য তারপর থেকে কী হলো, ইংরেজরা এটাকে জানতে পেরে 1759 খ্রিস্টাব্দে বিদেরার যুদ্ধে ওলন্দাজদের পরাস্ত করলো এবং মির্জাফরকে সিংহাসনচ্যুত করে তার জায়গায় মীর কাসিমকে সিংহাসনে বসালো। 1764 খ্রিস্টাব্দে অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা ও দিল্লির মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সুজাউদ্দৌলা আর দিল্লির মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলম একসাথে মিলিত হয়ে পুনরায় ইংরেজদের বিরুদ্ধে বক্সারের যুদ্ধ করলো, যেটা 1764 খ্রিস্টাব্দে। খুব ইম্পর্টেন্ট এগুলো। 1764 খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধ হয়েছিল। তো এই বক্সারের যুদ্ধের সম্মুখীন হন এরা। এক্ষেত্রেও ইংরেজরাই জিতেছিল। তাহলে আমরা এখানে কি দেখলাম? বক্সারের যুদ্ধ হয়েছিল 1764-তে। সুজাউদ্দৌলা দিল্লির মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলম একদিকে ছিল আর ইংরেজরা একদিকে ছিল। এক্ষেত্রে ইংরেজরা জিতেছিল আর সুজাউদ্দৌলা দিল্লির মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলম এরা হেরে গিয়েছিল। ওই বক্সারের যুদ্ধ হওয়ার আগেই মির্জাফরকে পুনরায় বাংলা সিংহাসনে বসা হয়েছিল। এইখানে আমি পয়েন্টটা মিস করে গেছিলাম, যার জন্য শেষে লিখে দিয়েছি। এরপর দেখবো আমরা এলাহাবাদের প্রথম সন্ধি কত সালে হয়েছিল। দেখো, এলাহাবাদের প্রথম সন্ধি হয়েছিল 1765 সালে, আর এই সন্ধি হয়েছিল ইংরেজ আর সুজাউদ্দৌলার সাথে। ওই যখন বক্সারের যুদ্ধে সুজাউদ্দৌলা ইংরেজদের কাছে হেরে গেল, তখন এই এলাহাবাদের প্রথম সন্ধিটা হলো। আর এলাহাবাদের দ্বিতীয় সন্ধি হয়েছিল ঠিক এই সময়। এটা হচ্ছে কী হয়েছে দেখো, 1765 খ্রিস্টাব্দে ইংরেজদের সাথে দ্বিতীয় শাহ আলমের হয়েছিল। এলাহাবাদের প্রথম সন্ধি হলো সুজাউদ্দৌলার সাথে 1765-তেই, আর দ্বিতীয় শাহ আলম এর সাথে এলাহাবাদের দ্বিতীয় সন্ধি।
এই সন্ধিতে কোম্পানির বার্ষিক 26 লক্ষ টাকার বিনিময়ে দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে বাংলার বিহার উড়িষ্যা দেওয়ানি লাভ করলো। দেওয়ানি লাভ করার পরে রবার্ট ক্লাইভ দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেছিলেন 1765 সালে, যেটা চলেছিল 1772 সাল পর্যন্ত। এই সময় 1770 খ্রিস্টাব্দে অর্থাৎ 1176 বঙ্গাব্দে এই সময় ব্যাপক দুর্ভিক্ষ হয়, যেটা 76-এর মন্বন্তর নামে পরিচিত। তাহলে 76-এর মন্বন্তর কত সালে হয়েছিল? 1770 সালে। 1176 বঙ্গাব্দে বা 1770 সালে হয়েছিল 76-এর মন্বন্তর। আর এখানে দ্বৈত শাসন ব্যবস্থাকে চালু করেছিলেন প্রচুর পরে এক্সামে, এটা চালু করেছিল রবার্ট ক্লাইভ, যেটা 1772 সালে রদ করেছিল। কে রদ করেছিল আমি একটু পরেই দেখো এখানে বলে দিয়েছি। দ্বৈত শাসন ব্যবস্থা রদ করেন 1772 খ্রিস্টাব্দে লর্ড ওয়ারেন হেস্টিংস দ্বৈত শাসন ব্যবস্থা রদ করেছিলেন। নেক্সট আমরা চলে যাব গভর্নরদের শাসনকাল। দেখো এখানে আমি আগে একটা জায়গায় তোমরা এই টেবিলটা একটু দেখো, এখানে গভর্নর যে রয়েছে। আমরা প্রথমে যেটা হয়েছিল গভর্নর বলতে কলকাতার গভর্নরের কথা আমরা জানি, কলকাতার গভর্নর, তারপর সেটা চেঞ্জ হয় বাংলার গভর্নর জেনারেল, তারপর ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল, তারপর ব্রিটিশ শাসিত ভারতের ভাইসরয়, তারপর স্বাধীন ভারতের গভর্নর জেনারেল। তো এইভাবে আমরা একটু দেখবো, এটাকে সাজিয়ে নিয়েছি। গভর্নর প্রথম ছিল আমাদের কেপ ক্লাইভ আর শেষ ছিল হেস্টিংস। প্রথমটা এখানে দেওয়া আছে ফার্স্ট কালামে, এই মাঝখানের কালামটা, তারপরের কালামটাতে দেওয়া আছে শেষ গভর্নর। তো দেখো কলকাতার প্রথম গভর্নর ছিল ক্লাইভ, শেষ গভর্নর হেস্টিংস। বাংলার গভর্নর জেনারেল এই হেস্টিংস হলো তারপরে, আর শেষ হয়ে গেল বেন্টিং। আবার বেন্টিং এখানে ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল, আর শেষ গভর্নর জেনারেল মানে ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল হলো ক্যানিং। আবার ক্যানিং হয়ে গেল কি প্রথম ব্রিটিশ শাসিত ভারতের ভাইসরয়, আর মাউন্ট ব্যাটেন হলো শেষ ব্রিটিশ শাসিত ভারতের ভাইসরয়। এবং মাউন্ট ব্যাটেন আবার এখানে চলে এলো স্বাধীন ভারতের গভর্নর জেনারেল, আর শ্রী রাজা গোপালচারী শেষ স্বাধীন ভারতের মানে শেষ গভর্নর জেনারেল। তো দেখো এই জায়গাগুলো থেকে আমাদের প্রচুর প্রশ্ন হয়। আমি ঠিক আগের দিনে যেমন তোমাদেরকে মগধ সাম্রাজ্যের একটা টেবিল বলেছিলাম স্ক্রিনশট নিতে, তোমরা আজকে এটাও স্ক্রিনশট একটু নিয়ে নাও। এই জায়গাটা আমাদের একদম ভুললে চলবে না, এখান থেকে প্রচুর প্রশ্ন আসে এক্সামে। এবার দেখো আমরা এই গভর্নরদের যারা যারা গভর্নর রয়েছেন, আমরা গভর্নরগুলো একটা একটা করে দেখব, এবং সেই গভর্নরদের আমলে আমাদের বাংলা, বিশেষ করে আমাদের পশ্চিমবাংলার কী কী উল্লেখযোগ্য ঘটনাগুলো ঘটেছিল সেগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো গভর্নরের শাসনকাল, এখানে প্রথমে আমরা দেখব রবার্ট ক্লাইভ। রবার্ট ক্লাইভ দ্বৈত শাসন শুরু করেন, আমি একটু আগেই বললাম। রবার্ট ক্লাইভের সময় কোম্পানির মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে বাংলা বিহার উড়িষ্যার দেওয়ানি লাভ করে, এটা আমি বলেছি। রবার্ট ক্লাইভটা আমি আলোচনা করেছি। এরপরে আমরা দেখব ওয়ারেন হেস্টিংস। এর সময় 1772 খ্রিস্টাব্দে দ্বৈত শাসনের অবসান ঘটানো হয়। 1772 খ্রিস্টাব্দে তাহলে দ্বৈত শাসনের অবসান ঘটল। তিনি অযোধ্যার নবাব সুজাউদ্দৌলাকে 50 লক্ষ টাকায় মানে ওই এলাহাবাদ প্রদেশ বিক্রি করলেন। তিনি বাংলার তথা কলকাতার শেষ গভর্নর। 1773 খ্রিস্টাব্দে কলকাতা গভর্নরকে বাংলার গভর্নর জেনারেল পদে উন্নীত করা হলো রেগুলেটিং আইনের দ্বারা। 1773 সালে কি হলো, এই কলকাতার গভর্নর হয়ে গেল বাংলার গভর্নর জেনারেল, এবং তিনি নবাবী পদেরও অবসান ঘটালেন ওয়ারেন হেস্টিংস। 5 সালা 1 সালা বন্দোবস্ত প্রবর্তন করেন কে? ওয়ারেন হেস্টিংস। তাহলে ওয়ারেন হেস্টিংস সম্পর্কে এই পয়েন্টগুলো যেগুলো আমি হাইলাইটেড করে দিয়েছি, এই জায়গাগুলো কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। আর রবার্ট ক্লাইভে কিন্তু এটা দ্বৈত শাসন শুরু করলেন রবার্ট ক্লাইভ, শেষ করলেন ওয়ারেন হেস্টিংস 1772-এ। নেক্সট আমরা চলে যাব দেখো বাংলার গভর্নর জেনারেল। তাহলে এবার দেখব বাংলার প্রথম গভর্নর জেনারেলকে লর্ড ওয়ারেন হেস্টিংস। এনার সময় একটা উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল, যেটা এক্সামে জিজ্ঞাসা করা হয়। 1774 খ্রিস্টাব্দে কলকাতায় সুপ্রিম কোর্ট স্থাপিত হয়েছিল। 1784 খ্রিস্টাব্দে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন উইলিয়াম জোন্স। এটাও খুব আছে এক্সামে, এশিয়াটিক সোসাইটি, যেটা প্রতিষ্ঠিত হয়েছিল 1784-তে। 1774-এ সুপ্রিম কোর্ট, 1784-তে এশিয়াটিক সোসাইটি। 1780 সালে জেমস অগাস্টাস হিকি, প্রচণ্ড ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, ভারতের প্রথম সাপ্তাহিক পত্রিকা বেঙ্গল গেজেট প্রকাশ করেন। এটাও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমাদের লর্ড ওয়ারেন হেস্টিংসের সময়। 1784 খ্রিস্টাব্দে পিটের ভারত শাসন আইন চালু হয়। লর্ড কর্নওয়ালিস চলে আসবে এরপরে, লর্ড ওয়ারেন হেস্টিংসের পরে। এনার সময় কিন্তু পুলিশি ব্যবস্থার প্রবর্তন ঘটে, এটা এক্সামে প্রচুর আসে। আমি যেগুলো এক্সামে প্রশ্ন আসে সেগুলো অ্যানালিসিস করে এই পয়েন্টগুলো এখানে দিয়েছি, সো তোমরা এগুলো সব করে একটু নোট করে নেবে। তো দেখো ইনি ভারতবর্ষে প্রথম পুলিশি ব্যবস্থা প্রবর্তন করেছিলেন। 1792 খ্রিস্টাব্দে জোনাথন ডানকান বারাণসী সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন। 1793 খ্রিস্টাব্দে বাংলা বিহারে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়। তো দেখো লর্ড কর্নওয়ালিস কিন্তু চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেছিলেন 1793 খ্রিস্টাব্দে। 1793 খ্রিস্টাব্দে কর্নওয়ালিস কোড নামক আইনবিধি রচিত হয়। এক্ষেত্রে এই সালটা অনেক সময় জিজ্ঞাসা করা হয়, কর্নওয়ালিস কোড কত সালে মানে
এই আইনবিধি রচিত হয়েছিল। তো সেক্ষেত্রে 1793 হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। এরপর ইনি সিভিল সার্ভিসের প্রবর্তক ছিলেন। সিভিল সার্ভিসকে প্রবর্তন করেছিলেন লর্ড কর্নওয়ালিস। পুলিশি ব্যবস্থা, চিরস্থায়ী বন্দোবস্ত আর সিভিল সার্ভিস এইগুলো কিন্তু প্রবর্তন করেছিলেন বা শুরু করেছিলেন লর্ড কর্নওয়ালিস। এরপর আমরা দেখব লর্ড ওয়েলেসলি। 1798 খ্রিস্টাব্দে ইনি অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন। অধীনতামূলক, এখানে দেখো ওয়েলেসলি অধীনতামূলক, ওয়েলেসলি থেকে এই জায়গাটা থেকে মনে রাখবে, ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেছিলেন 1798 সালে। হায়দ্রাবাদের নিজাম আলী সর্বপ্রথম এই নীতিটা মেনে নিয়েছিল। 1800 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেন লর্ড ওয়েলেসলি। এরপরে চলে আসবে প্রথম লর্ড মিন্টো। ইনি 1809 খ্রিস্টাব্দে রঞ্জিত সিংয়ের সাথে অমৃতসরের সন্ধি স্বাক্ষর করেছিলেন। দেখো, এগুলো আমি জাস্ট গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আলোচনা করছি। এনাদের আমলে আরও অনেক কিছু ঘটেছিল, কিন্তু আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউতে এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। যেমন 1813 খ্রিস্টাব্দে প্রথম লর্ড মিন্টোর সময় চার্টার্ড অ্যাক্ট পাস হয়েছিল। এরপরে চলে আসবে লর্ড হেস্টিংস ময়রা। 1822 খ্রিস্টাব্দে এনার সময় বেঙ্গল টেনেন্সি অ্যাক্ট পাস হয়। এরপর লর্ড উইলিয়াম বেন্টিংয়ের আমলে অনেক কিছু হয়েছিল, যেমন সতীদাহ প্রথা নিষিদ্ধ হয়েছিল। 1829 খ্রিস্টাব্দে আদালতে দেশীয় ভাষা প্রচলন হয়েছিল। এরপর 1833 খ্রিস্টাব্দে চার্টার্ড অ্যাক্ট অনুসারে বাংলার গভর্নর জেনারেলকে ভারতের গভর্নর জেনারেল পদে উন্নীত করা হলো। এবার তাহলে কি হলো, যেগুলো বাংলার গভর্নর জেনারেল বলা হতো, এখন আমরা সেগুলোকে এবার বলবো কি ভারতের গভর্নর জেনারেল। তো এই উইলিয়াম বেন্টিং হলো ভারতের প্রথম গভর্নর জেনারেল। তাহলে ব্রিটিশ ভারতের গভর্নর উল্লেখযোগ্য গভর্নর জেনারেলদের আমলে কী কী হয়েছিল একটু দেখে নিই। লর্ড উইলিয়াম বেন্টিং ফার্স্ট তাহলে থাকবে। দেখো, এগুলোর সাথে সাথে ইনি ভ্রূণ হত্যা নিষিদ্ধ করেন। এলাহাবাদের সদর দেওয়ানি প্রতিষ্ঠা করেন। সদর নিজামত কোর্ট প্রতিষ্ঠা করেন দিল্লিতে। 1835 খ্রিস্টাব্দে ইংরাজিকে শিক্ষার মাধ্যম হিসাবে ঘোষণা করেন। এবার চার্লস মেটাকব, যাকে সংবাদপত্রের মুক্তিদাতা বলা হয়, চার্লস মেটাকব সংবাদপত্রের স্বাধীনতা ঘোষণা করেন। এজন্য এনাকে ভারতের সংবাদপত্রের মুক্তিদাতা বলা হয়। নেক্সট আমরা চলে যাব, দেখো লর্ড ডালহৌসি, যিনি সত্যবিলোপ নীতি প্রবর্তন করেছিলেন। সত্যবিলোপ নীতি অনুসারে সাতারায় 1848 খ্রিস্টাব্দে, জয়পুরে 1849 খ্রিস্টাব্দে, ঝাঁসিতে 1853 খ্রিস্টাব্দে এই রাজ্যগুলো অধিকার করে। এখানে অনেক সময় কিন্তু প্রশ্নতে এই রাজ্যগুলোর কথা জিজ্ঞাসা করা হয় যে সত্যবিলোপ নীতি, দেখো 3-4টে রাজ্যের জায়গার নাম দিয়ে বলা হয় এর কোন জায়গাতে প্রবর্তন করা হয়নি। তো তোমরা এই জায়গাটা একটু মনে রাখবে, সাতারা, জয়পুর, ঝাঁসি। ভারতীয় রেলপথের জনক ডালহৌসি, 1853 সালে ভারতীয় রেলপথ প্রতিষ্ঠিত হয়েছিল। ডালহৌসির আমলে, লর্ড ডালহৌসির আমলে প্রচুর এক্সামে আসে। আর ইনি সর্বপ্রথম বোম্বে থেকে থানে পর্যন্ত রেল চলাচল ব্যবস্থা শুরু করেছিলেন। 1854 খ্রিস্টাব্দে 2 পয়সার পোস্ট কার্ড চালু করেছিলেন লর্ড ডালহৌসি। কলকাতা থেকে আগ্রা টেলিগ্রাফ লাইন, দেখো টেলিগ্রাফ লাইনও চালু করেছিল লর্ড ডালহৌসি। ডাক ব্যবস্থা চালু করেছিল লর্ড ডালহৌসি। ইনি পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট, যেটা পিডাব্লিউডি দপ্তর রয়েছে, এটা প্রতিষ্ঠা করেছিল লর্ড ডালহৌসি। 1856 খ্রিস্টাব্দে এনার সময় বিধবা বিবাহ আইন পাস হয়েছিল। এরপরে চলে আসবে লর্ড ক্যানিং, 1857 সালে সিপাহী বিদ্রোহের সময়। এই সময় কলকাতা, বোম্বাই আর মাদ্রাজ বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল। বিধবা বিবাহ আইন কার্যকর হয়েছিল। লর্ড ডালহৌসির সময় বিধবা বিবাহ আইন পাস হয়েছিল 1856-তে। তারপরে বিধবা বিবাহ আইন কার্যকর হয়েছিল লর্ড ক্যানিং এলে। এরপর লর্ড ক্যানিং ভারতের শেষ গভর্নর জেনারেল। তারপরে চলে আসবে আমাদের ব্রিটিশ শাসিত ভারতের ভাইসরয়গণ। ভাইসরয় লর্ড ক্যানিং, তাহলে প্রথম ভাইসরয় কী হবে, লর্ড ক্যানিং। 1858 খ্রিস্টাব্দে মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্র, এইটা হলো কততে, 1858-তে, এবং ভারত শাসন আইন পাস হলো। 1862 খ্রিস্টাব্দে কলকাতা, বোম্বাইয়ের মাদ্রাজ হাইকোর্ট প্রতিষ্ঠিত হলো। ভাইসরয় লর্ড ডাফরিনের সময় কী হলো, ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হলো 1885 খ্রিস্টাব্দে। 1885 খ্রিস্টাব্দে বঙ্গীয় স্থানীয় স্বায়ত্তশাসন আইন পাস হলো। এরপরে আমরা যদি দেখি লর্ড কার্জন, যার সময় বঙ্গভঙ্গ আইন 1899 খ্রিস্টাব্দে কলকাতা কর্পোরেশন আইন। এখানে দুটো জিনিস ইম্পর্টেন্ট রয়েছে, কলকাতা কর্পোরেশন আইন যেটা 1899-তে, আর 1905 খ্রিস্টাব্দের 16 অক্টোবর বঙ্গভঙ্গ হলো, বাংলা বিভাজন। কিন্তু 1905 খ্রিস্টাব্দের 20 জুলাইয়ের পরে বঙ্গভঙ্গ সিদ্ধান্ত ঘোষিত হয়েছিল। আচ্ছা, নেক্সট আমরা দেখো এখানে ভাইসরয় লর্ড দ্বিতীয় মিন্টোর সময় কী হয়েছিল, ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের ভিত্তিপ্রস্তর হয়েছিল 1906 খ্রিস্টাব্দে। ভাইসরয় লর্ড দ্বিতীয় হার্ডিঞ্জ, এনার সময় কলকাতা থেকে রাজধানী দিল্লিতে স্থানান্তরিত হয়েছিল 1911-তে। এরপর লর্ড চেমসফোর্ড,
ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে নির্মাণ কার্য সম্পন্ন হলো 1921-এ। 1906-এ ভিত্তিপ্রস্তর হয়েছিল ভাইসরয় লর্ড দ্বিতীয় মিন্টোর সময়, আর লর্ড চেমসফোর্ডের সময় এটা শেষ হলো। ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের নির্মাণ কার্য শেষ হলো। ভাইসরয় লর্ড রিডিং এক্ষেত্রে 1921 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় চালু করলেন, সেটা হচ্ছে লর্ড রিডিংয়ের সময়। তারপর লর্ড লিনথিনগো এনার সময় ফরওয়ার্ড ব্লক দল গঠন করলো সুভাষচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সুভাষচন্দ্র বোস যেটা ফরওয়ার্ড ব্লক দল গঠন করলো, এটা করেছিল লর্ড লিনথিনগোর সময়। আর সুভাষচন্দ্র বোস দেশ ত্যাগ করলেন 1941 খ্রিস্টাব্দের 17ই জানুয়ারি। এরপরে কি হলো, ঠিক এরপরে আমাদের ভারত ছাড়ো আন্দোলন হলো, এবং তারপরে শেষ পর্যন্ত আমাদের তৈরি হলো পশ্চিমবঙ্গ, যেটা 1947 সালে ব্রিটিশ ভারতের বাংলা প্রদেশের পশ্চিমাঞ্চল স্বাধীন ভারতের অঙ্গরাজ্যে পরিণত হলো এবং তার নামকরণ করা হলো পশ্চিমবঙ্গ। দেখো আমি এখানে প্রত্যেকটা স্টেপের কী পয়েন্টগুলো এক্সামের ক্ষেত্রে ইম্পর্টেন্ট বাংলার ইতিহাসে, সেগুলো এখানে আলোচনা করলাম। এরপরে যদি তোমরা এই ওয়েস্ট বেঙ্গলের হিস্ট্রির ওপর এমসিকিউ প্রশ্ন চাও, তো সেটা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে, এমসিকিউ অন হিস্ট্রি অফ ওয়েস্ট বেঙ্গল, তাহলে সেগুলো তোমাদেরকে আমি প্রোভাইড করবো একটু রেডি করার পরে। আর আপাতত কালকে থেকে পশ্চিমবঙ্গের ভূগোলটা স্টার্ট করছি। কালকে পশ্চিমবঙ্গের ভূগোলের একটা পার্ট ঠিক এই সময় সন্ধ্যাবেলা 8টার সময় 8 PM কিন্তু তোমাদের ক্লাসটা হবে। তোমরা সবাই উপস্থিত থাকবে। এই ভিডিওটা ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করে দাও। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে ক্লিক করে রাখো, তাহলে নেক্সট ভিডিওর নোটিফিকেশানগুলো তোমাদের পেতে কোনো অসুবিধা হবে না। নেক্সট আবার তোমাদের সাথে কথা হচ্ছে কালকে সকালবেলার কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে সকাল 6টার সময়। ধন্যবাদ। তোমরা অনেক দিন ধরে বলেছিলে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রত্যেকটা ইয়ারের প্রশ্নগুলো একটা জায়গায় করে একটা পিডিএফের জন্য। তো দেখো এখানে আমি একটা কারেন্ট অ্যাফেয়ার্সের কম্বো ইবুক বানিয়েছি, যেখানে 2017, 2018, 2019 আর 2020 সবকটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন সাথে আমি এক্সট্রা যে ইনফরমেশানগুলো আলোচনা করি সেগুলো এখানে ইনক্লুড করে দিয়েছি। এবং শেষকালে তোমাদের জন্য 25টা এমসিকিউ প্র্যাকটিস সেটও রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর, শুধুমাত্র যার উত্তরও শেষকালে দেওয়া রয়েছে। তোমরা এখান থেকে প্র্যাকটিস করে নিতে পারবে। এই পিডিএফটা টোটাল 10 MB সাইজ এবং 214 পাতার পিডিএফ। তোমরা চাইলে এটা ডাউনলোড করতে পারো, আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমাদেরকে লিঙ্ক দিয়ে রেখেছি, তোমরা ওখান থেকে গিয়ে পিডিএফটা কালেক্ট করে নিতে পারো।